অভ্যুত্থানে প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করার আহ্বান বিএনপির। 2 দিনের কর্মশালায় মন্ত্রী এমপিরা। ডিপ স্টেটের পছন্দে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, দাবি জামায়াতে। রিজওয়ানা ও ডক্টর খলিলুরকে গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ। হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ, পলিথিন বাদ দিয়ে ফিরবে পাটের সোনালী দিন, আশা রাষ্ট্রপতির। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটের শঙ্কায় পেট্রোল পাম্পে ভিড়, প্রয়োজনের চেয়ে বেশি নেওয়ায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। কঠিন চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত, গ্রীষ্মে 18,000 মেগাওয়াট চাহিদা পূরণে বড় শঙ্কা, নবায়নযোগ্য জ্বালানির তাগিদ। এবং ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ায় থাকতে চান ডোনাল্ড ট্রাম্প, সামনে যুদ্ধ আরও জোরালো করার হুঁশিয়ারি। জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করা দরকার, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি মনে করেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব ইতিবাচক হিসেবেই দেখা উচিত। রাজধানী গুলশানে মন্ত্রী এমপিদের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার ফাঁকে এই আহ্বান জানান তিনি। রাজধানী গুলশানে এই কর্মশালা উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে শুক্রবার সকাল 10:15টার পরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগেই আসেন সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনও করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন তিনি। প্রথম সেশনের কর্মশালায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সংসদের চিফ হুইপরা অংশ নেন। এখন কথা হলো আমরা পরে কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ সদস্যদেরকে আরও বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যে সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি এই প্রোগ্রামটা করব, সেটা আজকে শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখা উচিত। ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউর আছে। সুতরাং সেই মতে আমরা যাব। 2 দিনের কর্মশালায় আগামীকাল শনিবার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের বাকি সংসদ সদস্যরা এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিপ স্টেটের পরামর্শ ও পছন্দে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বায়তুল মোকাররম এলাকায় জামায়াতের বিক্ষোভ পূর্ব সমাবেশে এ দাবি জানান তিনি। পরওয়ার বলেন, গণমাধ্যমে জামায়াতকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা। তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। জামায়াতে ইসলামী কোনো মবের রাজনীতি করে না বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। সমাবেশে রিজওয়ানাকে বিচারের আওতায় আনার দাবি জানান অন্য বক্তারা। পরে বিক্ষোভ মিছিল বের করে দলটি। প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ, ভোটাররা হয়তো বুঝতে পারবে না, ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায় দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ, এমন মন্তব্য করে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় পাট দিবসে আলোচনায় সরকারের কৃষি ঋণ মওকুফকারী যুগান্তকারী সিদ্ধান্ত জানিয়ে এই সরকারের হাত ধরে পাটের সোনালী দিন ফিরবে বলে আশা করেন তিনি। একই সাথে পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওই আন্দোলনে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগ এবং অনেক কর্মকর্তার বিরুদ্ধে। এরপর অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাসের মাথায় গত ১২ই ফেব্রুয়ারি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হয় নতুন গণতান্ত্রিক সরকারের। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও এর আগে দীর্ঘদিন এমন কোনো আয়োজনে অংশ নিতে দেখা যায়নি তাকে। এদিন রাষ্ট্রপতি কথা বলেন দেশের গণতান্ত্রিক ধারায় ফেরা ও শহীদদের আকাঙ্ক্ষা পূরণ নিয়ে। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। নতুন সরকারের কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন এতে উপকার পাবেন কৃষকরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান কৃষি এবং কৃষক বান্ধব সরকার আগামী 1 বৈশাখ অর্থাৎ 14 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। তার আশা এই সরকারের হাত ধরেই সোনালী দিন ফিরবে পাটের। আমাদের বিশ্বাস বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতে সোনালী দিন ফিরে আসবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, ঘটবে জনগণের ভাগ্য উন্নয়ন। বাংলাদেশ হবে বিশ্বে সোনালী প্রাকৃতিক তন্তুর এক অনন্য নেতৃত্বদানকারী দেশ। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধ করে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বানও জানান রাষ্ট্রপতি। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করুন। শেষে ৯ দিন ব্যাপী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। বাংলাদেশ জিন্দাবাদ। এদিন পাট খাতে বিশেষ অবদানের জন্য 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাননা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব পড়তে পারে জ্বালানি তেলের বাজারে, এমন শঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে হুমড়ি খেয়ে পড়েছেন গাড়ি চালকরা। কোথাও কোথাও দীর্ঘ লাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য সংকট ও দাম বাড়ার গুজবে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে রাখছেন অনেকেই। এতে কৃত্রিম সংকটে জটিল হচ্ছে পরিস্থিতি। জ্বালানি তেলের জন্য ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলের দীর্ঘ সারি, পাম্পের সামনে অপেক্ষমান অসংখ্য চালক। কোথাও কোথাও সেই সারি ছড়িয়ে পড়েছে মূল সড়ক পর্যন্ত। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে এমন চিত্র। তেল সংকট বা দাম বাড়ার শঙ্কায় বৃহস্পতিবার থেকেই পাম্পে বাড়তি জ্বালানি নিতে ভিড় করছেন গ্রাহকরা। দুপুর বা বিকাল বা রাত্রে জ্যাম থাকে বেশি, এখন হয়তো সকালে আসলে তাড়াতাড়ি উঠায় নিয়ে চলে যেতে পারবো। আইসে এখানে দেখতেছি তার বিপরীত চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সূত্রে তেলের দাম বাড়তে পারে এমন খবর পেয়েই আগেভাগে তেল নিতে এসেছেন তারা। বাইকারদের কাছ থেকে শুনেছি যে তেলের সংকট হবে, এই জন্য আর তেল পাওয়া যাচ্ছে না, অনেক পাম্প বন্ধ হয়ে গেছে, এই জন্য আসা। আমি আসতে চাইছিলাম না, কালকে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ফোন দিল যে যদি গাড়ি চলাস তাহলে অফিসে যাতায়াতের জন্য তেল কিছু টাঙ্কিটা বোঝাই করে রাখ। গতকাল থেকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক বা ভাই ব্রাদার অনেকেই দেখে ভিডিও করে পাঠায় যে পাম্প স্টেশনগুলোতে অনেক ভিড়, তেলের সংকট, তেল নিয়ে রাখেন। 5 দিন চলার মতো তেল থাকার পরও অনেকেই ট্যাঙ্ক ভরে নিচ্ছেন। চালকদের কেউ কেউ বলছেন এতে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। যারা এটা রেগুলার না তারপরেও তারা দেখেন যে তেল এখান থেকে নিচ্ছে, নেওয়ার পর তারা স্টক করতেছে। অনেকে বেশি করে তেল নিতেছে আর অনেকে স্টক করতেছে ব্যবসায়ীরা, যার কারণে এই পাম্পের উপর চাপ পড়ছে। কেউ 2 ঘন্টা, কেউ তারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। যত সময় লাগুক, উদ্দেশ্য একটাই, ট্যাঙ্ক ভরে তেল নেওয়া। শুনতেছি একটা ক্রাইসিস পড়বে, আপাতত
টাঙ্কিতে যেটুক ধরে এটুক রাখতে যাচ্ছি। আমরা আবার হুজুকের মানুষ তো একটা কিছু শুনলেই ওটাকে সিরিয়াস নিয়ে নেই আর কি, এটা জাতিগত সমস্যা। মোটরসাইকেল চালকদের কারো কারো অভিযোগ, অনেকেই বাসায় তেল রেখে আবার পাম্পে এসে তেল নিচ্ছেন, ফলে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। তেল শেষ হয়ে যাবে এই আশঙ্কার জন্য তারা তেল ভরে নিয়ে বাসায় গিয়ে ট্যাঙ্কিটা আনলোড করে আবার আসছে, যার কারণে এই যে প্রেশারটা। ম্যাক্সিমাম গাড়িতে তেল আছে, কিন্তু আমাদের ট্যাঙ্কি লোড করে রাখতে হবে। এইটা হচ্ছে মানে আমরা বাঙালি হুজুকে যে একটা মাতলামি করি, ওই জিনিসটা আমরা করতেছি, সবসময় দেখতেছি। গুজব ছড়াচ্ছে, মানুষের মাথার ভিতরে একটা ঢুকেছে, পাম্পে দিকে তেল দিচ্ছে না। আবার কিছু অসাধু ব্যবসায়ীও আছে, পাম্প বন্ধ করে দিচ্ছে, তারা এই সুযোগ নিচ্ছে। একেবারে গুজব। সরকার থেকে আমাদেরকে এখনো বলে নাই যে আমরা তেলের আপনাদেরকে রেশনিং করে দিছি অথবা তেল কম আছে। যাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি একটু কম, কিন্তু সারা দিন সারা রাত চালাইছে, ওরা তো আর বাড়তেছে না। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমানে দেশে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন, ফার্নেস অয়েল 93 দিন এবং জেট ফুয়েলের 55 দিনের মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে 2রা মার্চ পর্যন্ত 7টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাইরে তেলের পাম্পগুলোতে সাময়িক চাপ থাকলেও তেল সরবরাহ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। কয়েকটি পাম্পে দেখা গেছে বাড়তি চাপ, তেল সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় আগেভাগে ট্যাঙ্ক পূর্ণ করছেন চালকরা। এদিকে পাম্প মালিকরা বলছেন, একসঙ্গে অনেক গ্রাহক তেল নিতে আসায় কিছু পাম্পে চাপ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেল সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় রাজধানীর বাইরে বিভিন্ন জেলার পাম্পগুলোতে বাড়তি চাপ দেখা দিয়েছে। রাজশাহীতে জ্বালানি তেলের পাম্পে ভিড় করছেন মোটরসাইকেল চালক ও বিভিন্ন যানবাহন চালকরা। স্টেশন মালিকরা বলছেন, সবাই আতঙ্কিত হয়ে বেশি করে তেল নিয়ে রাখছে। আর আমরা জানি যে তেল হরমুজ প্রণালী দিয়ে আসে, এখন এই জন্য আমরা নিয়েতে আসছি, হয়তো বাংলাদেশের তেল হয়তো শেষ হয়ে যাবে, এই ধারণা থেকে আমরা তাড়াতাড়ি তেল নিচ্ছি। সবাই ভয় করছে যে কোনো সময় তেলের দাম বাড়বে, যার কারণে অস্থিরতার কারণে আমরা সবাই মনে করছি যে ট্যাঙ্কি লোড করে নিয়ে রাখি। 2 তারিখ থেকে হঠাৎ কাস্টমার আমাদের বাড়তে শুরু করেছে। আমরা নিজেও জানি না কেন বাড়তে শুরু করেছে। আর যেদিন থেকে বিপিসি চেয়ারম্যান ঘোষণা করেছে যে এতদিনে মজুদ আছে, সেদিন থেকেই আমাদের এরকম চাপ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পরের দিন থেকেই একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তেল পাওয়া যাবে কি পাওয়া যাবে না। ওই আশঙ্কা থেকে মানুষ এত ভিড় করছে পাম্পে। আমাদের বাংলাদেশে আপাতত এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। সংকট আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় তেল নিতে পাম্পগুলোতে স্বাভাবিকের তুলনায় ভিড় বেড়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে তেলের সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা ক্রেতাদের। পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের সংকট নেই, তবে একসঙ্গে গ্রাহক বেড়ে যাওয়ায় চাপ দেখা দিয়েছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান তাদের। আমাদের এখানে যেটুকু তেল আছে সেটুকু সবাইকে 200 টাকা করে দিচ্ছি। প্রত্যেকটা মানুষ আছে ট্যাঙ্কি ভর্তি করার জন্য জোর বুক করেছে, তেল নিচ্ছে। একটা মোটরসাইকেলকে 300 টাকা করে তেল দিলে সে দিনে 4 বার তেল নিচ্ছে। তবে বরিশালের চিত্র অনেকটা স্বাভাবিক দিনের মতো। এছাড়া সারা দেশেই কিছু কিছু জায়গায় সাময়িক চাপ থাকলেও তেল সরবরাহ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শীতের বিদায় আর গরমের আগমনে দেশে বাড়ছে বিদ্যুতের চাহিদা। তবে এবার গ্রীষ্মে 18,000 মেগাওয়াটের সম্ভাব্য চাহিদা মেটানো নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। একদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল ভূ রাজনীতি, অন্যদিকে দেশের জ্বালানি মজুত নিয়ে খোদ মন্ত্রীর উদ্বেগ, সব মিলিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখে বিদ্যুৎ খাত। পরিস্থিতি মোকাবিলায় সাশ্রয়ী হওয়া এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শীতের আমেজ কাটতেই পাল্টাতে শুরু করেছে দেশের বিদ্যুতের চাহিদার চিত্র। শীতকালে যেখানে 10 থেকে 12,000 মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ থাকে, গরমে তা হয় 17,000 মেগাওয়াটের বেশি। তবে এবার গ্রীষ্মে চাহিদা ছাড়িয়ে যেতে পারে 18,000 মেগাওয়াট। অথচ দেশের ইতিহাসে সর্বোচ্চ 16,794 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় 2025 সালের 23 জুলাই। বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে প্রতি বছরই সরকারকে হিমশিম খেতে হয়, কিন্তু এবার সংকট বহুমাত্রিক। আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত, যার সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে। এমন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এবং আমাদের ডিমান্ডটা এত বেড়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে। আমরা কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সাপ্লাই ডিসরাপশন কিভাবে হতে পারে, সেটা এলপিজির ক্ষেত্রে হয়েছে। দেশে শুধু 1 মাসের জ্বালানি মজুত আছে। মন্ত্রীর দেয়া এই তথ্যই জানান দিচ্ছে তীব্র সংকটের। আমরা যদি স্বাস্থ্য মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি।
এমন পরিস্থিতিতে সংকটের তীব্রতা সহনীয় পর্যায়ে রাখতে বিকল্প পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সিস্টেম লস কমানো এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি এখনই এসি ব্যবহার এবং আলোকসজ্জার মতো বিলাসিতায় নিয়ন্ত্রণ আনা জরুরি। প্রয়োজনে সুপরিকল্পিত লোডশেডিংয়ের মাধ্যমে উৎপাদন ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের জ্বালানি সাশ্রয় করতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং এটা ক্রাইসিস এলেই শুধু যে আমাদের করতে হবে তা না, এটা আমাদের বিহেভিয়ারের ভিতর নিয়ে আসতে হবে এবং একটা এনার্জি কনশাস সোসাইটি তৈরি করতে হবে, যেন আমরা সবসময় জ্বালানি সাশ্রয়ের দিকে গুরুত্ব দিই। একই সাথে নবায়নযোগ্য এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা দেরি করছি নবায়নযোগ্য জ্বালানি এক্সপানশনে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের আমেজ এখনো পুরোপুরি শুরু না হলেও এরই মধ্যে রাজধানী বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। ৩ মাস ধরে বাড়তে থাকা সুগন্ধি পোলাওর চালের দাম আরও 1 দফা বেড়েছে। চড়া চালের বাজারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন পদের মশলা ও মুরগির দাম। বরাবরের মতোই বিক্রেতারা বলছেন, সরবরাহ কম তাই দাম বেশি। বাজার মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতাদের। রাজধানীর বাজারে ৩ মাস ধরে বাড়ছে পোলাও চালের দাম। এই সপ্তাহেও খোলা পোলাও চালের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আর প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। এবার ফলন কম হয়েছে, আবার দ্বিতীয় কথা এটা বাইরে সাপ্লাই যায়, ওই হিসাবে মনে করেন বাজারটা একটু বাইরে গেছে। পোলাও চালের দামটা বাড়তে ভাই। আমি এর আগে কিনছিলাম 30 টাকা, 130 টাকা পাইকারি। আজকে কালকে কিনলাম বললো 4 তারিখের বাজার 136 টাকা। ঈদ সামনে রেখে ঊর্ধ্বমুখী মশলার দামও। আলু বোখারা 200 টাকা বেড়ে 1000 টাকা কেজি, কিশমিশ 800 বেড়ে 900 টাকা কেজি, পেস্তা বাদাম 2700 টাকা থেকে বেড়ে 3300 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু বোখারা আগে 500-600 টাকা কেজি আছিল, এখন বাড়ছে ধরেন 900 টাকার উপরে চলে আলু বোখারা। কিশমিশ ধরেন কেজিতে ধরেন 150 টাকা বাড়ছে। কমেছিল মুরগির দামও। ঈদের আমেজ বাড়িয়ে দিয়েছে নিম্ন ও মধ্যবিত্তের প্রোটিনের যোগানদাতা এ পণ্যটির দাম। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দাম। ব্রয়লার 200 থেকে 210 টাকা এবং সোনালী মুরগি 310 থেকে 320 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম খালি একদিনের পর একদিন উঠানামা করছে। কালকে বেচছে আপনার 200 টাকা, আজকে কিনছি 203 টাকা। কিছুটা কমলেও এখনও চড়া সবজির দাম। বেগুন 100 থেকে 120 টাকা, শসা 80 থেকে 120 টাকা, করলা 140 থেকে 150 টাকা, পটল 180 টাকা কেজি। বেগুনের দামটা হালকা একটু কমছে, 120 ছিল 100 টাকা পড়ছে। আর শসার দাম একটু কম, মানে গত সপ্তাহের তুলনায় সপ্তাহে একটু কম। আমগো তো কিনার উপরে বিক্রি। ঈদ সামনে রেখে বাজার সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দাবি ক্রেতাদের। যেভাবে হোক চলতে তো হবে, কিন্তু কষ্ট তো থাকে। সরকারের কাছে আবেদন থাকবে যেন মানে নিয়ন্ত্রিত ওয়েতে এটা আরও নিয়ন্ত্রণ যেন করে। তবে বাজারে অপরিবর্তিত আছে খাসি এবং গরুর মাংসের দাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ছবি আঁকা, গান ও আবৃত্তির আয়োজনে মেতে উঠেছে শিশুরা। নতুন বই কেনার আনন্দে স্টলে স্টলে তাদের ঘুরে বেড়ানো আর উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সন্তানদের বইয়ের সাথে সখ্যতা তৈরি করতে পেরে খুশি অভিভাবকরাও। আর 21শে বইমেলার তৃতীয় শিশু প্রহরে পাপেট শো এই আনন্দে যোগ করে বাড়তি মাত্রা। শিশুর রং তুলিতে ফুটে উঠেছে ফুল, পাখি, শহীদ মিনার আর গ্রাম বাংলার চিরায়ত রূপ। বইমেলায় এসে এভাবেই বই কেনার পাশাপাশি সৃজনশীলতায় ভাসছে শিশুরা। বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে স্টলে স্টলে, কিনে নিচ্ছে গল্প, ছড়া আর ছবি আঁকার বই। আমার ভূতের বই পছন্দ, আমি ভূতের বই কিনবো। অনেকগুলা বই দেখেছি, ভালো লাগছে, আমি বই কিনবো। আমি এখানে বাপেশের জন্য এসেছি, আমার বাপেশের খুব ভালো লাগে। বই মেলাতে ভালো লেগেছে, ছবি এঁকেছি, বই কিনছি, আমার খুব ভালো লাগছে। জনপ্রিয় পাপেট শো সিসিমপুর এবার নেই, কিন্তু পাপেট শো শুরু হতেই তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেমন আছো? ইন্টারনেটের এই যুগে পরিবারের ছোট্ট সদস্যদের মুক্ত আলোতে এমন অনাবিল আনন্দ দিতে পেরে খুশি অভিভাবকরাও। ডিজিটাল ডিভাইস নিয়ে বিজি থাকে, এর মাঝে যে ওদের মাঝে বই পড়ার যে আগ্রহটা দেখে এটা আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চাদের স্কুল ছুটি, আজকে আমি নিয়ে আসতে পেরেছি, এটা ভালো লাগছে। বাচ্চাদের জন্য অনেক আয়োজন আছে, ওরা পার্টিসিপেট করতেছে, আনন্দ পাচ্ছে।
কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের আয়োজকরা বলেন, গল্প গানে শিশুকে আত্মনির্ভরশীল আর ভালো কাজে উদ্বুদ্ধ করাই এবারের আসরের মূল লক্ষ্য। শিশুরা তো একা কিছু করতে পারে না, অভিভাবকরা যদি উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ আমার সন্তানকে আমি এরকম একটা ক্রিয়ার মধ্যে দিয়ে, একটা বিশেষের মধ্যে দিয়ে এবং ইনোভেটিভ একটি জায়গা দিয়ে যদি তাকে বড় করতে পারি, তারা যদি এর সাথে পাপেটের সাথে তার সখ্য দিয়ে যদি তার মানসিক ডেভেলপমেন্টটা, সেলফ ডেভেলপমেন্টটা হয়, এটাই আমার চেষ্টা। এবারের বইমেলায় শিশুদের জন্য অংশ নিয়েছে 63টি প্রতিষ্ঠানের 160টি ইউনিট। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুরকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার আসমার স্বামী ইমতিয়াজ সুলতান ইবি থানায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে 4 জনের বিরুদ্ধে মামলা করেন। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি ফজলুর রহমান শিক্ষক আসমাকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। মামলায় অন্তর্ভুক্ত অন্যরা হলেন বিভাগটির সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও আরেক সহকারী অধ্যাপক হাবিবুর রহমান। সিলেটে জকিগঞ্জে সড়কে ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ 6 জনকে আটক করেছে পুলিশ। অভিযানে যুব জামায়াত নেতা মাহফুজুর রহমানের বাড়িতে বিপুল সংখ্যক ইটের মজুদ পেয়েছে টাস্কফোর্স। বাকি ইটগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। 2021 সালে জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়ুর বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। এই কাজে ব্যবহার হয় অন্তত 10 লাখ ইট। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে সুরমা নদীর বাঁধ সংস্কার প্রকল্পে সড়কে মাটি ভরাট হয়। সে কারণে কিছু ইট সরিয়ে মাঠে রাখা হয়। সেখান থেকে বিপুল সংখ্যক ইট চুরি যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্থানীয়রা। 2 কিলোমিটার 0.20 200 মিটার আর কি, এগুলো আমাদের হেরিংবন্ড করা ছিল মুন্সিবাজার মাদ্রাসা থেকে এই পর্যন্ত। 2,50,000 ইট লাগে 1 কিলোমিটার হেরিংবন্ড করতে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব হলো গিয়া মেম্বার চেয়ারম্যান এগুলোর উপরে কিলা জো করে গিয়া রেজলিউশন লইয়া এবং মেম্বার চেয়ারম্যান কিলা বাটিয়া দে সমন্বয় কি তার নাম মাহফুজ হে তার বাড়ির ফুটি ফারুনি রাখছে কি ক্যাম্পে তাকে বলতে জিজ্ঞেস তোমরা একটু লোক জ্বালা গিয়া তখন যে ওটা হয়েছে গিয়া আমরা সমন্বয় একটা হুমকি দেখাইছে কেন ইট প্লাস 14 লাখের উপরে হইব গিয়া। বৃহস্পতিবার ইট উদ্ধারে অভিযান চালায় টাস্কফোর্স। বিপুল সংখ্যক ইটের সন্ধান মেলে যুব জামায়াতের স্থানীয় নেতা মাহফুজুর রহমানের বাড়িতে। আটক করা হয় 6 জনকে। 6 জনকে আটক করেছি এবং বেশ কিছু পরিমাণ ইট উদ্ধার করেছি এবং এই কার্যক্রম এখনো চলমান আছে। তবে স্থানীয় জামায়াত নেতা বলছেন মাহফুজুর সমাজকর্মী, চুরি ঠেকাতেই ইটগুলো বাড়িতে রেখেছিলেন। সমাজকর্মী উদীয়মান তরুণ হিসাবে সহযোগিতা করছে এবং নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিয়া তার এলাকা আর তার বাড়ির যে ভারী রাস্তার দিকে ইট সোলিং হইব, এই রাস্তা তার বাড়ির ভিতরে ইট রাখা আছে। ঠিক আছে, লুট হওয়া বাকি ইট উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রাজধানী মিরপুরে জমেছে ইফতার বাজার। নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে আছেন সহকর্মী অজিত সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অজিত, ইফতারের ঠিক আগ মুহূর্তে এই খুব জমজমাট থাকে ইফতার বাজার। কি বলছেন মিরপুরের ইফতার বাজারের ক্রেতারা পণ্যের মান নিয়ে, খাবারের দাম নিয়ে? সাথী ধন্যবাদ। পবিত্র রমজান মাসে কিন্তু রাজধানীর যে বিভিন্ন অলিগলিতে কিন্তু ইফতারের বাজার কিন্তু জমে উঠেছে। তো আজ আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুর 1-এ। এখানে কিন্তু বেশ জমজমাট লোক সমাগম, এখানে কিন্তু প্রচুর লোকের ভিড় আছে। আমরা কিন্তু বেচাকেনাও বেশ রয়েছে। তো আপনাকে আমরা যদি একটু দেখাতে চাই সেখানে, যদিও এখানে কিছুটা দাম রয়েছে জিনিসপত্রের, তারা ফিক্সড প্রাইস যেটা বলছে তারা ওই দামে তারা কিন্তু বিক্রি করছে। অনেক উন্নত মানের ইফতার সামগ্রী রয়েছে। এখানে যেটা রয়েছে প্রিন্স বাজার, সেখানে তারা বিভিন্ন দামে কিন্তু বিভিন্ন পণ্য ঈদের ইফতারের যে পণ্য সামগ্রী সেগুলো বিক্রি করছে তারা। আর এখানে চিকেন চপ, হালিম, তো আপনার রয়েছে শাহী জিলাপি থেকে শুরু করে আলুর চপ, পেঁয়াজু থেকে শুরু অনেক কিছু বিভিন্ন রকমের কিন্তু ইফতার সামগ্রী কিন্তু রয়েছে আশপাশে বিভিন্ন। যখন এখানে কিন্তু বেশ
সারা যে জায়গা করেছে, কিন্তু এই এলাকাটাতে বেশ অনেক লোকের সমাগম হয়েছে ইফতারের সামগ্রী কেনার জন্য। অনেকে আসলে ইফতার রমজান মাসকে কেন্দ্র করে অনেকে এখানে আসলে মৌসুমী ব্যবসায়ী রয়েছে, তারা আসলে এই মাসটাতে শুধু কেবল ইফতার সামগ্রী তারা বিক্রি করছে। আর এখানে অনেকে আসছে আসলে পার্সেল নিচ্ছে বাসাবাড়ির জন্য। অনেকে আবার এখানে আশপাশে কিন্তু আবারও বেশ হোটেল রেস্টুরেন্ট রয়েছে, এগুলোতেও কিন্তু অনেকে খাওয়া ইফতারের আয়োজন, এখানে ইফতারের আয়োজন করা হয়েছে বিভিন্ন অনেক ইরানে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় অবশ্যই যুক্তরাষ্ট্রকে যুক্ত থাকতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শাসন ব্যবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ একটি নতুন নেতৃত্বের জন্ম দেওয়ার লক্ষ্য ট্রাম্পের। তিনি জানান, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময়সীমা নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। নেপালে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দুর্নীতি বিরোধী জেনজি বিক্ষোভের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রায় 2 দশকের মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। নির্বাচন কমিশন জানিয়েছে দেশটির মোট ভোটারের মাত্র 58.07% ভোট দিয়েছে। কাঠমান্ডু পোস্ট প্রতিবেদনে জানিয়েছে, এর আগে 2008 সালে সাংবিধানিক পরিষদ নির্বাচন থেকে শুরু করে 2022 সালে নির্বাচন পর্যন্ত নেপালে ভোটদানের গড় হার ছিল 69.4%। প্রাথমিক গণনায় RAPPRE থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীগুলোর তুলনায় এগিয়ে রয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 11টা পর্যন্ত গণনার 7টি আসনে RSP, 8টি আসনে নেপালে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব নেপাল UML 5টি এবং নেপালি কমিউনিস্ট পার্টি ও অন্যরা 4টিতে এগিয়ে রয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।